আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমর খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিনে এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার দায়ে তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলাও হয়েছে। বিএনপির অভিযোগ, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবি, দেশের রাজনীতি এবং সরকার ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক সংস্কৃতি জেঁকে বসেছে। এর সংস্কার চান তারা। এমন একটি রাজনৈতিক ব্যবস্থা তারা চান যেখানে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। দেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি কথা ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয়, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি? আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাঈদ খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দর্শক, আপনিও আলোচনা অংশ নিতে পারেন। স্ক্রলে দেখা নম্বরে ফোন করতে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি। প্রথমে আমি যাই আহনাফ সাঈদ, আপনার কাছে। যে আপনারা তো এই ছাত্র এবং এই জনতার অভ্যুত্থানের অগ্রনায়ক আপনারা ছিলেন এবং আপনাদের নানা প্রত্যাশা, যুবক তরুণ সমাজের প্রত্যাশা অনেক, যে বাংলাদেশকে বদলে দেওয়ার একটি স্বপ্ন নিয়ে আপনারা এই গণঅভ্যুত্থানটি সম্পন্ন করেছেন। এই যে আপনার বারবার বলেছেন যে ফ্যাসিস্ট সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিগুলো আপনার পরিবর্তন চান, রাষ্ট্রে একটি নতুন ধারা সৃষ্টি করতে চান, কীভাবে আপনারা এই প্রক্রিয়াগুলো করবেন, সংস্কারগুলো কীভাবে করবেন, কী প্রত্যাশা এক ব্যাপারে আপনাদের? ধন্যবাদ। আমি শুরুতে স্মরণ করছি এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনও আহত অবস্থায় কাতরাচ্ছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। দেখুন, এখানে ফ্যাসিস্ট সরকারের তো পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট যে ব্যবস্থা সেটা এখনও রাষ্ট্রের, সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। আমরা যদি প্রশাসনের দিকে দেখি, যে এখানে নতুন সরকার এসে প্রশাসন আসলে এখানে যাকে বদলায়, যাকে দেয়, প্রত্যেকেই আসলে সেই লীগ ব্যাকগ্রাউন্ড। এবং আওয়ামী লীগ যেটা করেছে যে ধরে ধরে তাদের ব্যাকগ্রাউন্ডের লোকজন, ছাত্রলীগের ক্যাডাররা, তাদেরকেই হচ্ছে প্রশাসনে নিয়োগ দিয়েছে, যাতে প্রশাসনের ওপর একচ্ছত্র ক্ষমতা থাকে। তো এই যে আওয়ামী মুক্ত করা প্রশাসনকে, এটা আমাদের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ উতরে যেতে হবে, যত কষ্টই হোক না কেন। এটা হয়তো বা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। আর তাছাড়া দ্বিতীয়ত আমাদেরকে প্রশাসনে যেটা করতে হবে, যে এখানে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা আনতে হবে, যেন কোনো দলীয়করণ না করা যায় প্রশাসনের মধ্যে। তো এটা হচ্ছে যে সংস্কারের একটা ধাপ হতে পারে। তারপর রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এরা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, এটার জন্য কিছু কি বলে, এদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। পর্যবেক্ষণ করার জন্য কিছু প্রক্রিয়া তৈরি করতে হবে, অভিনব কিছু প্রক্রিয়া সামনে আনতে হবে। সেটা কি, সেটা আলোচনার দাবি রাখে আমাদের স্টেট এক্সপার্টসরা আছেন। বা আর বিষয় হচ্ছে যে, যেমন ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র বা রাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ এর ভেতর থেকেই তো এই যে বিষয়গুলো গড়ে উঠছে, এইগুলোর এই ব্যবস্থাগুলো পরিবর্তন করবেন কিনা, আপনারা পরিবর্তন করার পরিকল্পনা আছে কিনা? না, সেটা তো অবশ্যই, কারণ পরিবর্তন করা ছাড়া তো আর কোনো উপায় নাই। না হলে আমার এখানে রাষ্ট্রই চালানো যাবে না। এই পরিবর্তনগুলো ছিল না দেখে এখানে আমলাতন্ত্রে লাল ফিতার দৌরাত্ম্য ছিল বলেই এখানে রাষ্ট্র এতদিন ঠিকভাবে কাজ করেনি, রাষ্ট্র হিসেবে কাজ করেনি। তো রাষ্ট্র হিসেবে কাজ করাতে গেলে এই পরিবর্তনগুলা অবশ্যম্ভাবী, এগুলো করার কোনো বিকল্প নাই। আর ছোট্ট একটি প্রশ্ন, যে আপনাদের ভিতরে কথা উঠেছে যে, অর্থাৎ কোনো সমন্বয় বলবার চেষ্টা করেছেন যে রাজনীতির যে ধারা বাংলাদেশে, এটির পরিবর্তন দরকার এবং তরুণ সমাজের যে চিন্তা ভাবনা, যে স্বপ্নের যে রাজনীতি, এই জন্য আপনারা রাজনীতি একটা দল করবেন কিনা। আবার অনেকেই বলেছেন যে আমরা এখনও চিন্তা করছি না। সেই ক্ষেত্রে রাজনৈতিক ধারার যদি পরিবর্তনগুলো না হয়, তাহলে আপনার যে স্বপ্নের সোনার বাংলাদেশ আপনারা যে গড়তে চাইবেন, আপনারা সেটি কীভাবে করবেন?
আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি, আমরা রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত এখনো নেইনি। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু আমাদের সমন্বয়করা অফিসিয়ালি এ ব্যাপারে কোনো কিছু বলেনি যে আমরা দল গঠন করব না। আমাদের নিজেদের মধ্যেই তো আলাপ হয় নাই। এখন মানে এটা কিভাবে বলবে? এখন কেউ যদি বলেও থাকে, এটা তার ব্যক্তিগত মন্তব্য। এটা হচ্ছে যে মানে এটা আমাদের সম্মিলিত কোনো মন্তব্য না। ধন্যবাদ, আবার আসবো। শামসুদ্দিন বন্ধু, আপনার কি বক্তব্য আছে যে তরুণ সমাজের যে বিশাল গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট এবং তাদের প্রত্যাশা আপনি শুনলেন আহনাফের কাছ থেকে, যেটা বড় ধরনের স্বপ্ন নিয়ে তারা এগুচ্ছে, যেটা গত অর্থাৎ অর্ধ শতকে যে স্বপ্ন মানুষের ভিতরে ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি, সেই স্বপ্ন নিয়ে তারা এগুচ্ছে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার তরুণ যে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে আহনাফ, আমাদের সৌরভ ভাই, বিশিষ্ট সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। চমৎকারভাবে সেই কথাগুলো বলছে। আপনি প্রশ্ন আকারে যেটা নিয়েছেন যে আমাদের দেশের যে স্বপ্ন বারবার সামনে আসে কিন্তু যে কোনোভাবেই হোক সেটি সম্পূর্ণ হয় না, বাস্তবতা পায় না। এবার আরেকটা সম্ভাবনা দেখা দিয়েছে গত মাসখানিকের যে ঘটনার মধ্য দিয়ে। শত শত হাজার হাজার ছেলে বা মেয়ে, জনতার বিভিন্ন মানুষ তারা আত্মদান বা আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে। এই যে একটা মানে স্রোত এবং একটা ফ্যাসিবাদকে হটিয়ে দেওয়া, পরিবর্তন করে যে সম্ভাবনাটা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাটা আমরা কিভাবে গণতান্ত্রিক সংস্কৃতিতে রূপান্তরিত করব, যেটা মুক্তিযুদ্ধের, যেটা আমি 71 সাল থেকেও দেখি, লক্ষ লক্ষ মানুষ, এক সাগর রক্ত বলতে যেটা আক্ষরিক অর্থে বোঝায়, এই দেশের মানুষ দিয়েছে। 2 লক্ষ মা বোন তারা আবরুহারা হয়েছে। ওই একটি স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার। এরপরে 90-এর গণঅভ্যুত্থান, এরপরে আমাদের এই 24-এর যে আগস্ট বিপ্লব বলবো, এটা নতুন স্বাধীনতা বলবো, এটা আমি জানি না। যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আমরা যে 71 সালের যে ধারাবাহিক, একেবারে 52 সালের ভাষা আন্দোলন থেকে 69 একটা গণঅভ্যুত্থান এই জাতি করেছে, কিন্তু সবকিছু কখনো কখনো থমকে গেছে। অর্জন যে নাই তা না, কিন্তু এখন যেটা এই সামনে এসেছে, এখন সেটি নতুন করে একটি দেশ গঠনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এই যে 8-9 দিন হলো এক নতুন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু নতুন কিছু না আমাদের জাতির জন্য। এখানে 91-এ শাহাবুদ্দিন সাহেবের মধ্য দিয়ে কিন্তু অর্থমন্ত্রীকালীন সরকার সামনে আসছিল, যেটা আইনগত দিক থেকে আবার আসছে 96-এ। আবার এটা আমরা বাতিল করে দিয়ে দলীয় সরকারে আনছি। এই যে পরিবর্তন, এতে স্বাভাবিকভাবে অনেক ঘটনা হয়েছে। মানুষকে ক্ষমতায়ন করা আমার বিবেচনা, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে আইনি শাসন প্রতিষ্ঠিত হয়, মানুষ এমনিতেই পরিবর্তন হয়। কিন্তু এখন গত 16 বছর ধরে আপনি মিলিটারি বা সিভিল ব্যুরোক্রেসি পুরোপুরিভাবে দলীয়করণ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী দলীয়করণ করা হয়েছে, এমনকি সেনাবাহিনীও এর থেকে প্রশ্নের বাইরে যাবে না। আর অর্থনৈতিক দিক থেকে সেটা পঙ্গু করে ফেলা হয়েছে। তো আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি বর্তমান সরকার আসার পরে, এটা কিছু কিছু আমরা এখন জানতে পারছি। যেমন সাংবাদিকদের কাছ থেকে বা মিডিয়া বন্ধুদের কাছে যেটা আমরা প্রত্যাশা করছি, বাস্তব কারণেই সেখানে কাজ করতে তারা পারে নাই। এমন একটা ঘটনা তাদের মাথার উপরে ছিল। এই ইলেকট্রনিক্স মিডিয়া বলেন অথবা প্রিন্ট মিডিয়া বলেন, আমরা সেখানে তো একটা সিন্ডিকেট ছিল, অর্থাৎ সিন্ডিকেটের থেকেও আরে আমার কাছে মনে হয় সেখানে দলীয় যে নির্মমতা ছিল, ইচ্ছা করলে তারা পেরে যাবে, অর্থাৎ বাংলাদেশটাকে গ্রাস করে ফেলা হয়েছিল। এই যে ছাত্ররা, তাদের কিন্তু দাবিটা খুব বড় ছিল না, তারা মেধার ভিত্তিতে, এমনকি তারা কিন্তু এটা সংস্কার চাইছিল, এটা বাতিল চায় নাই। সরকারই বাতিল করছিল
মানে তৎকালীন সরকার প্রধানমন্ত্রী রাগের চোটে এটা তিনি বাতিল করেছেন। আবার তার অনুসারী লোকজনে গিয়ে সেখানে মানে এই যে বিতর্কটা, এই বিতর্কটাই দেখা গেল যে এই তরুণ ছাত্র সমাজ তার বাপ মারা মানে আমাদের দেশে অর্থনীতি বিবেচনাতে তারা একটা চাকরি চায় পড়ার, সেটি অনিশ্চিত হয়ে গেছে বলে তারা মানে আন্দোলনের দাবি জানাইছে। সরকার উৎখাত করার জন্য তারা আন্দোলনে কিন্তু কোটা আন্দোলন ছিল না, সরকারই বরঞ্চ এটা তাদেরকে ওইদিকে ঠেলে দিয়েছে। এবং ঠেলে দিয়েছে তারা কিন্তু যখন এটা বলছে সারা 16 বছর, ওরা কিন্তু 1 মাসের যে মানে এই সংগ্রামটা এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু 16 বছর 17 বছর একটা ঘটনা আছে। কিন্তু সফলটা হয়েছে এই এক মাসের যে আন্দোলনটা, তাতে সারা দেশবাসী, আমি অবাক হয়েছি যে ছেলে মেয়ে নিয়ে বাপ মা এমন অনেক বয়স্ক মানুষ যারা হয়তো হাঁটারও লাঠি নিয়ে হাঁটে, তারাও এই তার নাতিপুতির সঙ্গে যারা আন্দোলন করছে তারা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এখানে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে এখানে একটা সাংস্কৃতিক মুভমেন্ট হয়েছে, যে স্লোগানগুলো আমরা লক্ষ্য করি, যে গানগুলো লক্ষ্য করি, কিন্তু অসাধারণ একটা দোতানা সৃষ্টি করেছে। দুধ ভাই, আমি আপনার কাছে আসবেন, দর্শক টেলিফোনে আছে, ফোনটা নিই। দর্শক শুভরাত্রি, পরিচিতি দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম, আমি আলমগীর হোসেন আজিমপুর থেকে বলছি। আপনি চাচ্ছেন যে আপনারা যে এইটা রাখছে, আলোচনার বিষয়টা রাখছেন, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি? আসলে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হলে আমি 3 আলোচকের কাছে প্রশ্ন, আসলে রাজনৈতিক দলকে সংস্কার করতে হবে। আমাদের দেশে তো যারা রাজনীতি করতে আসে, যারা এমপি নমিনেশন পায়, সবাই তো টোকাই থেকে বা গুন্ডামান্ডার থেকে ব্যানারের মাধ্যমে নেতা হয়ে টাকা দিয়ে সব কিনে চিনে তারা এমপি হয়ে যায়। কিন্তু ওই রাজনৈতিক দলকে যদি সংস্কার করা হয়, আমেরিকা বা ব্রিটেনের মতো সিস্টেম যদি করে দেওয়া হয়, যে পয়েন্ট অর্জন করে করে তাকে আস্তে আস্তে বড় হইতে হয়, এই ব্যাপারে কি কোনো? ধন্যবাদ। অর্থাৎ রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলেছেন, দুধ ভাই আপনি একটু বলুন। রাজনীতি সংস্কৃতিটা যদি ফর্ম অফ গভর্নমেন্টের অর্থাৎ গণতান্ত্রিক থাকে, ফ্যাসিবাদ থাকে, এর মধ্য দিয়ে রাজনীতির দলগুলো কিন্তু তাদের সংস্কৃতির মধ্যে ওই যে চমৎকার বলছে গুন্ডা পান্ডা বা অর্থনীতি মানে চাঁদাবাজ এরা সামনে চলে আসে। যে জায়গাটায় রাজনীতি বা গণতন্ত্র না থাকে সেই জায়গাটায় সমাজ এবং রাষ্ট্র ভারসাম্য হয়ে যায়, সেই জায়গাটায় কিন্তু আর কিছু থাকে না, সুবিধাবাদীরাই চলে আসে। সেই কারণে সে রাজনৈতিক সংস্কারের কথা বলছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, রাজনৈতিক সংস্কৃতিটা বদলাতে হবে। বদলাবো কিসের ভিত্তিতে? ফ্যাসিবাদের ভিত্তিতে করলে পরে যেটা চলছিল এর আগে, যেটা ভেঙে পড়ছে, ওইটাই দাঁড়াবে। আর যদি গণতান্ত্রিক হয় সেই জায়গায় অনেক কিছুই স্বাভাবিক গতিতেই পরিবর্তিত হয়ে যাবে। যোগ্য ছেলেটা সামনে আসবে, যোগ্য মেয়েটা সামনে আসবে, যোগ্য সাংবাদিকটা সামনে আসবে। কারণ গণতান্ত্রিক বিবেচনায় আইনের একটি ঘটনা থাকে, সাংবিধানিক একটা ঘটনা থাকে, যেটা ফ্যাসিবাদে ওখানে ব্যক্তি বা গোষ্ঠীর প্রাধান্যটাই, ওই যে সিন্ডিকেটের ব্যাপারটাই মুখ্য থাকে। সেই জন্য আমরা ওই সংস্কৃতিটা যদি গণতান্ত্রিক ধারায়, যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে স্বপ্নটা ছিল, গণতান্ত্রিক বিবেচনায় কিন্তু স্বাধীনতা সংগ্রাম বা লড়াই বা যুদ্ধটা হয়েছিল, ওই জায়গাটা আমাদের ফিরতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ আছে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ, আবার আসবো। সোহরাব হাসান, আপনি বলুন যে যেটি প্রত্যাশা আপনি শুনলেন, এবং একজন আমরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই, দুধ ভাই বললেন যে দেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তাহলে দলগুলো তাকে লক্ষ্য করে তার সংস্কৃতির পরিবর্তন করে। আসলে এই সংস্কৃতির কিভাবে পরিবর্তনটা হবে? ধন্যবাদ। একটি রেজিমকে তো আউট করা হলো, ডিক্টেটোরিয়াল রেজিম আউট। ধন্যবাদ। এবং তরুণ বন্ধু যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বিষয় হচ্ছে যে বদল করা তো কঠিন। প্রথম বদল করতে হবে নিজেকে। এই তরুণরা কিন্তু নিজেকে বদল করে রাস্তায় নেমেছে। তারা একটি নির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে, সেই অঙ্গীকারে কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই ঝুঁকি নিয়েছে, জীবন দিয়েছে। তো এটা তরুণদের পক্ষেই সম্ভব। ভাষা আন্দোলনে দেখেছি, 69-এর গণ আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে, এবারেও করেছে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে প্রতিবারই আন্দোলন হয়, আন্দোলনের সুফলটা সব মানুষ পায় না, দেশটা সবার হয়নি। আজকে আমরা এই যে গণতন্ত্র, আইনের শাসন ইত্যাদি নিয়ে কথা বলছি, এটি কত ভাগ মানুষের জন্যে,
খুব বেশি হলে 1 কোটি মানুষ, আর 16 কোটি মানুষ দিন যাপনের গ্লানি বয়ে বেড়াচ্ছে প্রতিদিন। তার রাস্তায়, তার আজকে ঘর থেকে বের না হলে তার খাওয়া হবে না। রিক্সা না চালাতে পারলে হকারের তার যে সামান্য পুঁজি, সেটা যদি পণ্য বিক্রি না করতে পারে, না খেয়ে থাকতে হবে। এই যে মানুষগুলো বাংলাদেশের, এরাই সংখ্যাগরিষ্ঠ। আবার এরাই কিন্তু রাস্তায় নেমেছে এই আন্দোলনে, অর্থাৎ একটা প্রত্যাশা নিয়ে, ন্যায় প্রত্যাশা অন্যায়ের বিরুদ্ধে, সততার প্রত্যাশা অসততার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নীতির পক্ষে। এটি অভাবিত, সুনীতির পক্ষে। নীতি মানে কিন্তু সুনীতি। একটা অভাবিত বিজয় হয়েছে। বিজয়টা ধরে রাখা যাবে কিনা, তরুণ বন্ধুরা কিন্তু তাদের দায়িত্ব পালন করেছে। এখন ধরেটা রাখবে কারা? প্রশাসনের যেটা আন্দোলনটা কারা করেছে? জি, সবাই মিলে কিন্তু আন্দোলনটা কারা করেছে? দেশের বৃহত্তর জনগণের বৃহত্তর অংশ করেছে। যে কারণে এরকম দুর্দণ্ড প্রতাপশালী সরকারকেও কিন্তু পালিয়ে যেতে হয়েছিল বা কি বলে পরাজিত হতে হয়েছে। আরও অনেকবার হয়েছে। কিন্তু এর পরের যে কাজটি, যে ঐক্য নিয়ে আন্দোলন হয়েছে, সেই ঐক্য ভবিষ্যতে ধরে রাখা যাবে কিনা? হ্যাঁ, তরুণরা এখন ঐক্যবদ্ধ আছে, কিন্তু আমরা আবার অনেকগুলো দুর্ঘটনাও দেখি প্রশাসনে এবং অন্যান্য ক্ষেত্রে। দখল, মিডিয়া সহ বিভিন্ন জায়গায় চেয়ার দখল শুরু হয়ে গেছে। এটা তো তরুণরা করছে না, আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা করছে না। এটি নানা রকম, যেমন একজন কিন্তু সোহরাব ভাই, এই যে শক্তিশালী যে একটি চক্র যেটা গড়ে উঠেছে দীর্ঘদিন প্রক্রিয়ার ভিত্তিতে, তরুণদের স্বপ্নের সঙ্গে কন্ট্রাডিক্টরি বিষয়টা, তাহলে কিভাবে এগুলো হবে? আপনি মিডিয়ার কথা বললেন যে এমনও হয়েছে যে যারা সিন্ডিকেটের সদস্য না হয়েছে তারা প্রেস ক্লাব মেম্বারশিপ পায়নি, তারা চাকরি ফেরত পায়নি, তারা কোথাও চাকরি পায়নি, এমন ঘটনাগুলো ঘটেছে, আপনি জানেন। তাহলে কিভাবে হবে? যাক, অরাজকতার বিরুদ্ধে অরাজকতা দিয়ে কিন্তু মানে ভালো কিছু পাওয়া যাবে না। একটি আইনের শাসন দিয়ে, যেমন অন্তর্বর্তী সরকার, কেন অন্তর্বর্তী সরকার তো একটি মানে সুশাসনের মধ্যে পুরো দেশটাকে নিয়ে আসার জন্যে, আইনের শাসনের দিক থেকে, বিচারের দিক থেকে সব কিছু। কিন্তু এর যে ব্যত্যয় যাতে না হয়, যে ঘটনাগুলো আমাদের উদ্বিগ্ন করেছে 5 আগস্ট পর্যন্ত, 5 আগস্টের আগে বা 10 বছর ধরে বা 15 বছর ধরে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো হচ্ছে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে সংস্কার, কোথায় কোথায় করব, কিভাবে করব। আরেকটি বিষয় যে উদ্বেগের বিষয়, মানুষগুলো তো রয়ে গেছে, মানে সেই রাজপথের মানুষ আর যারা রাজপথের বিরুদ্ধে ছিল সব মানুষই রয়ে গেছে। যেটি স্বাধীনতার পর যে ঘটনাটি ঘটেছিল, যারা 15 তারিখের আগে পাকিস্তানের 15ই ডিসেম্বরের আগে পাকিস্তানের প্রতি আনুগত্য ছিল, তারা 16 তারিখের পর বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোথায় ছিল, তার মন মানসিকতার চিন্তা। তা এখন তো আর স্বাধীন না, আমরা স্বাধীনতা লাভ করেছি 71-ই। এখন আমরা বিপ্লব বলি, বিদ্রোহ বলি, আমরা কি বলে নতুন অভ্যুত্থান বলি, গণ অভ্যুত্থান। হ্যাঁ, যে বিষয়টি খুবই সামনের চ্যালেঞ্জটা খুব বড়। যে কথাটা বলা হয় না যে বিজয় অর্জন করার চেয়ে বিজয় ধরে রাখা কঠিন। এখন তরুণরা কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছে। যদি অন্তর্বর্তী সরকার বলি, তরুণরা হয়তো তারা বলেছেন আমরা কি বলে। এখানে আরেকটি ছোট্ট প্রশ্ন করি, যেখানে বৃহত্তর রাজনৈতিক দল, যেমন এই তো অস্বীকার করা যাবে না, যেমন বিএনপি বা যারা দীর্ঘদিনের রাজনৈতিক দলগুলো আছে, এদের অর্থাৎ কর্মী আছে, নেতা আছে, গ্রাসরুট লেভেলের অনেক আছে, তাদেরকে সম্পৃক্ত ছাড়া এই পরিবর্তনগুলো কিভাবে? তাদের এক ধরনের সম্পৃক্ততা তো আছে, কারণ বিএনপির মহাসচিব তো প্রথম বলছিলেন যে আমরা অবিলম্বে নির্বাচন চাই, পরবর্তী বললেন যে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব এবং তাদের সংস্কার কাজে যতদিন প্রয়োজন সেই সময় আমরা দেব। সুতরাং এটা তো সহযোগিতা। আরও অন্যান্য দলের সাথে যাদের সাথে আলোচনা করেছে তারাও সহযোগিতার কথা বলছে। প্রশ্ন হচ্ছে যে সদ্য বিদায়ী যে ক্ষমতা থেকে বিদায়ী আওয়ামী লীগের সঙ্গে এই অন্তর্বর্তী সরকার বা ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কী হবে? যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগের যদি ধরুন 2 কোটি যদি সমর্থক থাকে, 2 কোটি সমর্থকই তো আর অন্যায় করে না,
অপরাধ করেনি, জি, কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। কিন্তু এই নামে আমি এটার সাথে ব্যক্তিগতভাবে দ্বিমত করি যে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ দল হিসেবেই তাকে নিষিদ্ধ করতে হবে। তাহলে হবে কি, আরেকজন আবার আরেকজন ক্ষমতায় এসে আরেক দলকে নিষিদ্ধ করবে। মানে এই নিষিদ্ধ করা, নিষিদ্ধ করে সমস্যার সমাধান হবে না। আপনার উন্নত সংস্কৃতি দিয়েই অপসংস্কৃতিকে রোধ করা যাবে, সুনীতি দিয়ে দুর্বৃত্তায়নকে রোধ করা যাবে, এবং সততা দিয়ে অসৎকে প্রতিরোধ করা যাবে। এই ধারায় যদি চলে, এবং এই তরুণ বন্ধুরা কিন্তু বলেছেন যে রিকনসিলিয়েশন না, ব্যক্তির বদলে ব্যক্তি নয়, যে এক শাসকের বদলে আরেক শাসক নয়, তারা কিন্তু রূপান্তর চেয়েছেন, রাষ্ট্রের রূপান্তর। তো সেটি, এবং রাষ্ট্রের রূপান্তরের জন্য দীর্ঘ মানে কি বলে, এর একটা অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। সেক্ষেত্রে নির্বাচন একটি প্রক্রিয়া, সেক্ষেত্রে সংস্কার একটি প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো যে এগুলো কিভাবে এগোনো যাবে। জটিল প্রক্রিয়ার ভিতরে আমরা আছি। ধন্যবাদ। আবার আসবে, এর জবাব দেবে আহনাফ সাঈদ খান। কি বলবে প্রসঙ্গে? আচ্ছা, আমি এখানে অনেক দীর্ঘ পথ, অনেক কিছু করবার আছে। জি জি জি, এখানে হচ্ছে যে, আচ্ছা আমি অন্য একটা ব্যাপার দিয়ে শুরু করি। এখানে লীগ নিষিদ্ধের যে ব্যাপারটা উনি বললেন, যে অপোজ করলেন, যে যদি লীগ নিষিদ্ধ করা হয় পরবর্তীতে অন্য কোনো সরকার এসে অন্য কোনো দল নিষিদ্ধ করবে। এখন ব্যাপারটা হচ্ছে যে লীগকে কোন দায়ে নিষিদ্ধ করা হচ্ছে? লীগের হাতে গণহত্যার দায় আছে, এখানে গণহত্যার দায় আছে, গণমানুষের রক্ত লেগে আছে। এখন গণহত্যার দায় বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আর কয়টা দলের আছে? এটা একটা ব্যাপার। তো এখন লীগ যেটা করেছে এটা আসলে একটা জঙ্গি কার্যক্রম, এবং এখনো যা করছে, আজকেও 2 জন ছাত্রের উপর হামলা করেছে, আজকে মানে গুপ্ত হামলা, চোরাগুপ্ত হামলা করছে, পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে। তো এগুলো তো আসলে জঙ্গি কায়দায়, সন্ত্রাসী কায়দায় কাজকর্ম। তো আমরা কি জঙ্গি সংগঠনগুলোকে নিষিদ্ধ করি নাই বাংলাদেশে? তো তাহলে লীগের মতো একটা জঙ্গি সংগঠন কিভাবে মানে বাংলাদেশে এখানে থাকতে পারে? এখানে তো মানে আমরা নিরাপদ না তারা যদি এখানে ওপেন ঘুরতে থাকে। এটা তো আপনারা কি দলকে নিষিদ্ধ করতে চান, না রাজনীতি সংস্কৃতি রূপান্তর ঘটাতে চাই, পরিবর্তন করতে চাই? না, রূপান্তর তো ঘটাতে চাই, আমি সে ব্যাপারে আসছি অবশ্যই। এখানে রাজনৈতিক সংস্কৃতির যে রূপান্তরের ব্যাপারগুলা, এখানে দেখেন মানে বাংলাদেশে রাজনৈতিক দলের নেতাদেরকে দেখলে মানে সাধারণ মানুষ ভয় পায়। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং হচ্ছে যে আপনার যেই দলগুলো এতদিন ঠিক আছে যে আপনার হচ্ছে যে দেশে গণতন্ত্র ছিল না, বা নেতারা বাইরে থাকতে পারতো না, না, কিন্তু এখন একটা সুষ্ঠু পরিবেশ আছে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভেতরে অভ্যন্তরীণ যে গণতান্ত্রিক চর্চার পরিবেশ সেটা তৈরি হয়েছে, সেটা করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে একটা ম্যাস পিপলের মধ্যে ধারণা আছে যে রাজনীতি ভালো মানুষ করে না, রাজনীতি করে যারা খারাপ মানুষ। তো এখন এটা আসলে কেন হচ্ছে? এটা ভালো মানুষরা যদি না যায় তাহলে তো খারাপ মানুষরা জায়গাটা দখল করে দিবে, দখল করে আছে। তো এখন ভালো মানুষদেরকে ওই জায়গাটা নিয়ে আসতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে মানে ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে, মানে পৃথিবীতে অন্য সকল দেশে আপনি দেখেন প্রত্যেক দেশেই, আপনি ইউনাইটেড স্টেটসেও এখানে দলাদলি আছে, এখানে ঝামেলা আছে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় সবাই একমত। আপনি ভারতে দেখেন, মানে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় এখানে কংগ্রেস বিজেপি এক হয়ে যায়। কিন্তু আমরা যখন ফেলানি কাটাতারে ঝুলে থাকে তখন আমরা সবাই একসাথে তার প্রতিবাদ করতে পারি না। প্রতি বছর যখন বন্যা হয় আর যখন খরা মৌসুমে আমরা পানি পাই না, আমাদের প্রতিবেশী তথাকথিত বন্ধু রাষ্ট্র তারা প্রতি বছর হচ্ছে পানি ছেড়ে দেয়, নদী ভাঙনে হাজার হাজার মানুষ এখানে বাস্তুচ্যুত হয়। সেই জায়গাতে আমরা সবাইকে এক কাতারে এসে কথা বলতে দেখি না। তো অন্তত আমরা যাই করি না করি ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। এখানে একটা সংস্কারের প্রয়োজন আছে, অর্থাৎ হ্যাঁ অবশ্যই একই দর্শনে থাকতে হবে। মানে আমার সার্বভৌমত্ব আমি রক্ষা করব, এই ব্যাপারে তো মানে এখানে কারো কোনো বিভেদ তো থাকার কথা না। কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নামের আগে বাংলাদেশ এই দল, বাংলাদেশ ওই দল, মানে বাংলাদেশ তো আছে তার দলের মধ্যে। তো এই সার্বভৌমত্বের জায়গার মধ্যে এখানে কোনো দ্বিমত থাকা যাবে না। তো আর হচ্ছে যে মানে
পলিটিক্যাল স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে সচেতন করে তোলা। এটা রাজনৈতিক ব্যক্তিদেরও, অরাজনৈতিক ব্যক্তিদেরও। কারণ অরাজনৈতিক ব্যক্তি আসলে বলে আসলে কিছু হয় না, কারণ প্রত্যেকটা মানুষ এখানে সে জন্মগতভাবে রাজনৈতিক, তার মধ্যে একটা মানে পলিটিক্যাল সত্তা থাকে, একটা অ্যাম্বিশন থাকে। এই হচ্ছে তাহলে আপনারা সামগ্রিকভাবে জিনিসটা পরিবর্তন করতে চান যে রাজনীতি, সংস্কৃতি, এখানে বলছেন কালচার, যে এবার রাজনীতি, ইন্টারপার্টি ডেমোক্রেসি, অভ্যন্তরীণ ডেমোক্রেসি সবকিছু মিলে অবশ্যই একটি, অর্থাৎ সকলেই বাংলাদেশী একটা স্পিরিট নিয়ে রাজনীতি করবে সবাই। তো সেটাই। ধন্যবাদ। দুবে আপনি বলুন। এখানে আমি একটা ছোট করে বলি যে ওই যে আহনাফ যেটা বলল তার বিপরীত কথাটা আমরা সৌরভ ভাইয়ের কাছে জানলাম। সেটা তো হচ্ছে যে আমাদের লক্ষ্যটা কি ফ্যাসিবাদের তোয়াজ করা নাকি গণতন্ত্রের সপক্ষে কাজ করা? আপনি যদি গণতান্ত্রিক হন তাহলে হিটলার মুসোলিনিকে আপনি সংস্কারের প্রশ্ন না, এটা ধ্বংস করতে হবে, নিষিদ্ধ না, এটা ধ্বংস করতে হবে। আর যদি আপনি ফ্যাসিবাদের অনুসারী হন তাহলে গণতান্ত্রিক এমনিতে যে পরিণতিটা আমরা দেশে দেখেছি, এই যে আনাফ ভালো বলছে, সেটা হচ্ছে এইরকম গণহত্যা গত 52 বছরে আমরা লক্ষ্য করিনি। মুক্তিযুদ্ধের সময় একটি ঘটনা, কয়দিনের ভিতরে, এক মাসের কম সময়ের ভিতরে, এক মাসের না, এগুলো আমি বলবো যে সপ্তাহখানিকের মধ্যে হাজার হাজার। আজকেও কিছু সোশ্যাল মিডিয়াতে আমি ছবি দেখছি, মানে এটা লাশের পর লাশ পড়ে রয়েছে। এখনো ঢাকা মেডিকেল কলেজে মানে বেয়ারিশ হিসাবে হয়তো দেখা যাবে তার মা হয়তো ওই মেডিকেল কলেজে আসার মতো তার মার শক্তি খরচে নাই, তা জানে না যার সন্তানটা কোথায় আছে। এই যে আমি আজকেও পত্রিকা দেখছি অনেক কাতরাচ্ছে যারা আহত হয়েছে, অর্থাৎ তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো, সেই জিনিসটা নেই। সেই ক্ষেত্রে এখানেই আমি আসবো একটি বিরতি পরে, আপনি এখানেই আমি আসছি। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি। শামসুজ্জামান দুদু, আপনি যেখানে শেষ করেছিলেন যে এই দলকে নিষিদ্ধ করার যে বিষয়টি বলছিলেন আপনি, দল নিষিদ্ধর ব্যাপারটা যেভাবে আসছে, আমি মনে করি এখানে ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আপনি কোন পক্ষের মানুষ এটাকে ডিসাইড করতে হবে। দেশ কোন পক্ষে যাবে? দেশ একটা সিদ্ধান্তে এসছে তারা গণতন্ত্রে যাবে। এই অভ্যুত্থানই গণতন্ত্রের পক্ষে, মানবতার পক্ষে। অর্থাৎ মেধার বিষয়টি কিন্তু একেবারে ন্যাচারালি এটা গণতান্ত্রিক একটা দাবি। তো স্বাভাবিক কারণে আপনি ফ্যাসিবাদকে রক্ষা করে যে কয়েকদিনের মধ্যে শত শত না হাজার হাজার ছেলে মেয়েকে আপনার মানে বুটের নিচে না সরাসরি গুলি করে মেরেছে, এবং শেষ 45 মিনিটেও তিনি চাচ্ছেন জোর করে ক্ষমতায় থাকার, কিন্তু তার পক্ষে সম্ভব হয়নি। তা আমি এখন ফ্যাসিবাদের বিপক্ষে যদি যাই, যারা এই দেশটাকে লুণ্ঠন করেছে, ফ্যাসিবাদের অনুসারীরা, যারা এই দেশে আমাদের দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতির, দীর্ঘ গণতান্ত্রিক সংস্কৃতি, দীর্ঘ মানুষের যে লড়াই, মুক্তিযুদ্ধ, তাকে পদদলিত করেছে এই ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদে যারা পূজারী, তাদেরকে আপনি নিষিদ্ধ না, বিচারে কাট করে দাঁড়িয়ে উপযুক্ত শাস্তিটা আপনাকে দিতে হবে। নিষিদ্ধ হলে তো বেঁচে গেল, চোখের আড়ালে চলে গেল, কেন আপনি সেটাতে করতে যাবেন? উপযুক্ত, সে আপনার কাছে থাকুক আর দূরে থাকুক, যেখানে থাকুক, তার একটি বিচার হতে হবে আইনগত দিক থেকে। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জবাবদিহিতা আসবে। আপনি রাজনীতি চেঞ্জ করছে না, একজন এমপি হয়েছে, পার্লামেন্টে গেছে, মন্ত্রী হয়েছে, সে যা খুশি তাই করে, ইট ইজ ফ্যাসিজম। আর জবাবদিহিতার যখন প্রশ্ন থাকবে, অর্থাৎ মানে ওই যে দেখ না 7 জানুয়ারি যে নির্বাচন হলো, উনি নমিনেশন দিলে একটা ইলেকশন হয়ে যায়। আমাকে 5 বছর পরে বা 4 বছর পরে আমি তো জনগণের কাছে যেতে হবে, আমাকে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। আপনার এই যে পরিবর্তনটা, এটা ফ্যাসিবাদের পক্ষে গেছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে নিষিদ্ধ খুব ছোট জিনিস, এটাকে আপনাকে হালনাগাদ করতে হবে। যে যেখানে থাকুক তাকে সেখানে যেমন দেখেন না, অনেক পত্রিকা আছে, এই যে ধরেন নামি দামি পত্রিকা আছে, তাদের কারো চাকরি আছে অথবা চাকরি নেই, এই আলোচনার বাইরে গিয়ে দেখবেন
তারা রবটের মতো উপর থেকে যা নির্দেশ আসছে তা করতে বাধ্য। এটা ফ্যাসিবাদেরই একটি ছোঁয়া। তো আমার কাছে ব্যবস্থার শিকার, হ্যাঁ শিকার বলতে পারে। তো আমি ওই সাংবাদিকটাকে দোষারোপ করব না, ওই পত্রিকাটাকে দোষারোপ করব নাকি ওই ইলেকট্রনিক্স মিডিয়াকে দোষারোপ করব? আসলে তারা সিস্টেমের শিকার, তারা সিস্টেম না, ওই ফ্যাসিবাদের শিকারের কারণে কৃতদাসে রূপান্তরিত হয়েছে। তাহলে আপনাকে ফ্যাসিবাদকে ধ্বংস করতে হবে, নিষিদ্ধ না। এই ধ্বংস যেতে যেমন হিটলারকে কিন্তু বা মুসোলিনিকে আমি 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 হয়তো তৃতীয় বিশ্বের দিকে গেছে, ওদেরকে ধ্বংস না করলে ওদের যদি এখনো কিন্তু ধ্বংস করার পরে হিটলারে কেউ কেউ পূজারি আছে, নাৎসিবাদেরও কেউ কেউ পূজারি আছে, কিন্তু কোনো দেশে তার আশ্রয় পায় না। তো আমার পার্শ্ববর্তী দেশটি আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করছে। তার মানে এই নয় যে ফ্যাসিবাদকে তারা রক্ষা করতে চলে, সেই জিনিসটা আমাদেরকে এখনো স্মরণে রাখতে হবে। এটা আমার নিজস্ব মতামত। সেহেতু পৃথিবী যতগুলো গণতান্ত্রিক দেশ আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে, কিন্তু আমাদের নিজস্বতা আছে। এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থানটা করছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কারণ 90-এর গণ অভ্যুত্থানও আমরা যেটা প্রত্যাশা করছিলাম সেটা আলটিমেট আমরা ধরে রাখতে পারি না। 71-এর মুক্তিযুদ্ধ এত বড় একটা ঘটনা আমাদের জীবনে, সেই জীবনে সেই ঘটনাটাকে আমরা মানে স্বপ্নের মধ্যেই যেন আমরা থেকে গেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে কোনো নেতাকে সমালোচনা এই মুহূর্তে করছে না, কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের এগোতে হবে। যে যেখানে যেভাবে আছে দায়িত্ব নিয়ে এগোতে হবে। সেটি যদি করা যায়, হ্যাঁ দল হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে পার্টিও, সর্বশেষ যেটা তারা মানে ছিল সেটা হল আওয়ামী লীগ। আমাদের যত কিছু সৃজনশীলতা, যত কিছু সৌন্দর্য, যত কিছু অর্জন সবগুলো ধ্বংস করছে। রাজনীতি খারাপ কিছু না, রাজনীতি আছে সৃজনশীলতা সর্বোচ্চ ধাপ। রাজনীতিকে বাদ দিয়ে আপনি সমাজ রাষ্ট্রকে এগিয়ে নেবেন, অর্থনীতিকে এগিয়ে নেবেন, এটা হবে না। না না, এটা সম্ভব না। এটা ফ্যাসিবাদ এই প্রচারণা করে, রাজনীতি না। ওই যে উন্নয়ন, ওই যে অমুক তমুক, এগুলো ফ্যাসিবাদের কারণ আমার কাছে মনে হয়। সেই জন্য আমার কাছে কথা হচ্ছে আপনাকে ফ্যাসিবাদের ভিতরে গণতন্ত্রের যে লড়াই, সেই গণতন্ত্রের সপক্ষে যে কাজগুলো করার দরকার সেটি আমাদের করতে হবে। ধন্যবাদ। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাজিদ ইসলাম বলছিলাম, আমি ঢাকা মালিবাগ থেকে বলছি। আমরা তো এই জেনারেশনে আমরা দেখেছি, আমরা 1971 দেখিনি। পরবর্তী আমরা যখন ছোট ছিলাম তখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও আমাদের সেই লেভেলের ওই লেভেলের মনে নেই। পরবর্তীতে আওয়ামী লীগের এই দীর্ঘ সময়কাল আমরা দেখতে পেয়েছি সন্ত্রাস কাকে বলে, জঙ্গি কাকে বলে, কিভাবে 5ই মে লাইট নিভিয়ে মিডিয়াকে বাদ দিয়ে কিভাবে অন্ধকারের মধ্যে নির্বিচারে গণহত্যা চালিয়েছে। আপনার তো একজন সাংবাদিক, আপনার কি এটা মনে থাকার কথা না? আপনার কাছে প্রশ্ন আমার এটা। এরপরে ছাত্রদের বুকে কিভাবে গুলি চালিয়েছে, মানে নির্মমতা কত প্রকার, সবকিছু লিমিট ক্রস করে ফেলেছে। বিশ্বের ইতিহাসে এই রকমের কোন ফ্যাসিবাদী জঙ্গি সংগঠন আর কোন রাষ্ট্রে আছে? এরপরেও যদি এই দলটাকে নিষিদ্ধের প্রশ্ন না উঠে, ভেরি স্যাড। এই দেশে আর থাকার প্রশ্নই মনে করি না, চলে যাওয়া উচিত। আমাদের সঙ্গে থাকুন। না, আহমেদ সাঈদের আবেগ এবং তার যে চেতনা, তার অনুভূতিকে আমি সম্মান করি। বিষয়টা হচ্ছে যে দুদুভাই যেটা বলছেন, দল নিষিদ্ধ অনিষিদ্ধের চেয়ে বেশি হচ্ছে ফ্যাসিবাদী ধারার উচ্ছেদ, তাই তো? মানে এই ধারায় বাংলাদেশের স্বাধীনতার পর এই ধারাকে আমরা প্রতিরোধ করতে পারিনি, কোনো সরকারই পারেনি বা করতে চায়নি। এখন এটা কিভাবে সম্ভব, সেই প্রক্রিয়াটা নিয়েই কিন্তু কথা, যে এটি দল 52 বছরে তো আমরা একটা নির্বাচনী ব্যবস্থা দাঁড় করাতে পারি। যেটা পারেনি আওয়ামী লীগের বড়, এবং তার খেসারত দিচ্ছে সবচেয়ে বড় ভুল যে তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথটা রুদ্ধ করে দিয়েছে। এমনকি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে, কিন্তু তারপর আওয়ামী লীগ এই তিনটি নির্বাচন হলো, যে এই তিনটি নির্বাচনে প্রমাণ করতো যে দলীয় সরকারের অধীনে এখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেটা তো করলো না। ছলা করা নানা রকম কৌশল করে
তারা বিরোধী দলকে কখনো কখনো অংশ নিয়ে সেটি একটা প্রহসনে পরিণত করেছে, আর 2টি নির্বাচনে তো বিরোধী দল অংশগ্রহণই ছিল না। সুতরাং আজকের যে ঘটনা, এটি কিন্তু আওয়ামী লীগের কর্মফল। 7 জানুয়ারির যদি নির্বাচনটি এভাবে না হতো, হয়তো এই গণ অভ্যুত্থান আগস্টে হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন হতো না। সুতরাং আওয়ামী লীগকে তার কর্মের ফল ভোগ করতে হবে, হচ্ছে। কিন্তু এখন কিভাবে ফ্যাসিবাদকে কিভাবে ই করা যায়, সেটা ফ্যাসিবাদী চিন্তা, ফ্যাসিবাদী দর্শন এর বিরুদ্ধে এই লড়াইটা কিন্তু খুব একটা তাৎক্ষণিক, এই যে একটা ঘোষণা দিয়ে দেওয়া হলো অথবা কিছু লোককে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলো, তাতে সমাধান হবে না। এটিকে একটি উন্নত গণতান্ত্রিক চেতনা দিয়ে পরাস্ত করতে হবে, উন্নত গণতান্ত্রিক সংস্কৃতি দিয়ে। এই যে সংস্কৃতিটা, এটি কিন্তু মানুষের ভিতরে তৈরি হতে হবে। প্রতিটি আমরা একজন নাগরিক হিসেবে তার মর্যাদা প্রত্যেককে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে এই যে সাধারণ শিক্ষার্থীরা, এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতাকর্মী, তারা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন কেন পেল? যে তারা অতিষ্ঠ ছিল, তারা সরকারদলীয় ছাত্র সংগঠনটির দৌরাত্ম্যে, তার নির্যাতনে অতিষ্ঠ ছিল। সুতরাং তারা মনে করেছে এখানেই মুক্তি। আমি বলছি যে সত্যিকার মুক্তি যেখানে আসবে, সেই মুক্তির প্রক্রিয়াটা শুরু হোক, সেই মুক্তির মন্দের বিপরীতে ভালো, সেটি মানুষকে, অন্ধকারের বিপরীতে আলো, এটাকে মানুষের মধ্যে স্পষ্ট করতে হবে, প্রতিভাত করতে হবে। আরেকটি যে কথা সাইদ বললেন, যে মানে এখনও যে কোথায় কোথায় এই বাধাগুলো আছে, বাধাগুলো দূর করা। এবং সেক্ষেত্রে পুরো প্রশাসন কিন্তু ভাঙা যাবে না। যেটি দুদুভাই বললেন যে 5 লাখের মধ্যে 4 লাখের 1 মাস বা 2 মাস মধ্যে 4 লাখকে নতুন প্রশিক্ষণ দিয়ে পুলিশ বাহিনী, এটা করা যাবে না। সেনাবাহিনীর আবার যে দলীয়করণ করে যে রক্ষা করা যায় না, সেটা তো আওয়ামী লীগ প্রমাণিত করলো, আওয়ামী লীগের প্রমাণিত হলো। তারা পুলিশ দলীয়করণ করলো, প্রশাসন দলীয়করণ করলো, শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করলো। অনেকে বলে যে এটা দলীয়করণ না, এটা বাণিজ্যিকীকরণ, বেচাকেনা করেছে। সেটাই, এবং সেই ভয়টা হচ্ছে তরুণরা যে বিজয় অর্জন করেছে এই বাণিজ্যিকীকরণে, সেটি আবার নষ্ট না হয়ে যায়। কারণ ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু, আজকেই কোন পত্রিকায় আসছে যে ওই যে চাঁদা নেওয়ার লোক বদল হয়েছে, কিন্তু প্রক্রিয়া বদল হয়নি। বিভিন্ন জায়গায় দখল না, এই যে হকারের কাছ থেকে চাঁদা নেওয়া, আর রাস্তা থেকে চাঁদা নেওয়া, এখন এটা কারা নিচ্ছে, এটি কিন্তু চিহ্নিত করা দরকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমি মনে করি সরকারের আসল কর্তব্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, তারপর হচ্ছে গণতন্ত্রের যে বাধাগুলো আছে, বাধাগুলো দূর করা, এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যে দলীয়করণ হয়েছে, আর হচ্ছে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া, যে অন্তর্বর্তী সরকার একটি প্রক্রিয়া। কিন্তু আমি যদি যেমন কোনো প্রতিষ্ঠানে একজন যে পদাধিকারী আছে, তাকে আমি চেয়ার থেকে উঠেই দিয়ে আরেকজন বসালাম, আমার মনে হয় যে সেটা আবার আইনের শাসন সমর্থন করে না। ধন্যবাদ। হানাফ, কি বক্তব্য আছে প্রসঙ্গে? যে প্রেক্ষাপটটা তো অনেক বড়, যেটা আমাদের সোহরাব হোসেন বলার চেষ্টা করলেন, যে বিভিন্ন জায়গায় যে কিছু হাত বদলের ঘটনা ঘটছে। সুতরাং যেখানে আপনাদের দৃষ্টি হচ্ছে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা সংস্কৃতিকে বিলোপ ঘটানো, যেটা ফ্যাসিস্ট কালচারের যে বিলোপ ঘটানো, কিন্তু পাল্টা দেখা যাচ্ছে যে এই 5ই অর্থাৎ এই যে অগাস্টের পরে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কিছু হাত বদল হয়েছে, চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটা প্র্যাকটিক্যালি সাংবাদিকরা দেখতে পেয়েছে। তাহলে কীভাবে এই দুটিকে জাক্সটা পোস্ট করে কীভাবে আগানো, এত বড় কমপ্লিকেটেড একটা বিষয়কে কীভাবে আপনারা অ্যাড্রেস করবেন? না, দেখুন, এখানে এখনও তো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা এখনও পুরোপুরি তো নিয়ন্ত্রণে আসেনি। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখনও পুরোপুরি কাজে যোগ দেননি। আর যোগ দিলেও তারা যে এখন পুরোপুরি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করছে, এরকমও না। তো এখন ওই যে চাঁদাবাজির যে ব্যাপারগুলো, জায়গায় জায়গায় এখানে চাঁদাবাজির হাত বদল হচ্ছে বা এখন যখনই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পুরোপুরি আনুগত্য প্রকাশ করবে,
তখনই এই চাঁদাবাজির স্টেশনগুলো উঠিয়ে দেওয়া যাবে। অনেক জায়গায় কিন্তু হচ্ছেও, আর এখানে চাঁদাবাজি যারা করছে সেটা তো আসলে ওই আমাদের কেউ না, বরং রাজনৈতিক দলের। আচ্ছা, এখানে ছোট্ট একটি প্রশ্ন করি, আজকে সেখানেই আপনাদের যে তো অন্যতম আপনারা আন্দোলনে বিজয়ী হলেন, কিন্তু সুফলটা যদি আপনাদের যে সমন্বয়ক অন্যতম হাসনাত, সে আজকে ওই যে 1,80,000 টাকা একটা ভুয়া সমন্বয়কের মাধ্যমে টাকা যে উদ্ধার করেছে, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি আমরা। তো এটাও তো শুরু হয়েছে, তাহলে কিভাবে এতগুলোকে কিভাবে আপনার নিয়ন্ত্রণে? এটা তো মানে এটা তো আসলেই খুব চ্যালেঞ্জিং। দেখুন, খুবই চ্যালেঞ্জিং, মানে সমন্বয়ক পরিচয়ে অনেকেই নেমে গেছে মাঠে, অনেকেই চাঁদাবাজি করতে নেমে গেছে। গতকালকেও একজনকে ধানমন্ডিতে ছেলেপেলেরা ধরলো, তাকে মানে মারধর করতে নিয়েছিল, অনেকে বাঁচাইছে। তো সেই লোক আবার ফেসবুকে পোস্ট করতেছে তাকে নাকি মানে ওই হত্যা করার চেষ্টা করতেছে বা কি, এখন সে সমন্বয়ক কিনা। আচ্ছা, হ্যাঁ, তো সমন্বয়ক পরিচয় বিক্রি করে অনেকেই এখানে হচ্ছে যে ওই মানে ওই বিল দখল, এই মাঠ দখল, এটা সেটা এগুলো করার চেষ্টা করা হচ্ছে, অথচ তারা মানে সমন্বয়ক কিনা। এগুলো করে তো আসলে মানে আমাদের দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে, নষ্ট করার একটা চক্রান্ত, রাইট? সেটা তো অবশ্যই। তো এসব ব্যাপারে আমরা সতর্ক থাকছি। আমরা যেখানে এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আমরা সেখানে সরাসরি অ্যাকশনও নিচ্ছি। তো এখন আসলে মানে এরকম এই চাঁদাবাজ বা ধান্দাবাজের সংখ্যা তো কম না সমাজে, দীর্ঘদিনের জঞ্জাল। মানে শুধু আওয়ামী লীগকে সরালে কিন্তু এটা এখানে মানে আওয়ামী লীগ তো আছে, বাট এখানে ওই যে দখলদারির যে টেন্ডেন্সি, ওই আমার এখানে একটা মানে ধান্দা করতে হবে, অপসংস্কৃতি, ওই টেন্ডেন্সিটা আসলে অনেক মানুষের মধ্যে আছে, যারা হচ্ছে যে মানে ছাত্র সেজে আছে বা অনেকে ছাত্র, তো তারা এগুলা করার চেষ্টা করছে। তো এইগুলো আসলে আমরা দমন করার চেষ্টা করছি, আমরা সরকারকেও বলছি, কাজ হচ্ছে, কিন্তু কিছু সময় লাগছে, কিছু সময় লাগবে। মাত্র 9 দিনের একটি সরকার, তাই না? জি। শামসুজ্জামান মাহমুদ, আপনি বলুন। এখানে সহজ হিসাবটা আমরা নিচ্ছি না। আমি যেটা আয়নাফও বলছে, যে শক্তিটা, যেটা আমাদের সৌরভ ভাই খুব স্পষ্ট করে বলেছে, 2 কোটি আওয়ামী লীগ তো সমর্থক আছে, এরা কি করছে? এরা কি ঘরে বসে আছে? এরা কি এই সরকার সফল হোক এটা চাবে? 2 কোটি যে প্রসঙ্গটা, এরা অ্যাক্টিভিস্ট তো আরো কম। এই 2 কোটিতে বাংলাদেশটা ধ্বংস করছে, বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করেছে। এই 2 কোটি সিন্ডিকেট, এই 2 কোটির যেটা সিন্ডিকেট কথা, এই 2 কোটি, এই 2 কোটি একাই তো 1 কোটি। এই 2 কোটি বাইরে 16 কোটি আছে, আমি যেটা বললাম। যেটা 2 কোটি যারা সমর্থক, তারাই 18 কোটিকে মানতে পারবে না। যারা নিজের বুকের রক্ত দিল, যারা পরিবারের দিকে তাকালো না, নিজের দিকে তাকালো না, সে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীতে বা প্রশাসনে বা শিক্ষাক্ষেত্রে গিয়ে সে কিছু করতে পারবে না। আমি তাকে এখনই সন্দেহ করা শুরু করলাম। এই পুলিশ যাকে আমি মনে করছি ট্রেনিং, এই ট্রেনিং তো হচ্ছে চাঁদা নেওয়ার ট্রেনিং। এই পুলিশ তো ছাত্রদের গুলি করার ট্রেনিং। এই পুলিশ তো এই আওয়ামী লীগের পাচাটার জন্য ট্রেনিং। আর আমি যে ছেলেটা গুলি খেয়ে মরল, তার বন্ধুকে আমি ব্যবহার করতে এত দ্বিধা কেন? তার ট্রেনিংয়ে না হলে পরে সে দেশপ্রেমে উজ্জীবিত, সেই দেশপ্রেমক আমি কাজে লাগাবো না। এই 2 কোটি এখন সমস্ত অপকর্মের সঙ্গে বড় অংশভাবে যুক্ত। সে তার পোশাকটা পরিবর্তন করছে, নামটাও, যেমন 75-এ যখন শেখ সাহেব মারা যায়, তখন আমার এক বন্ধু ছিল, তো সে, তার নাম শেখ তবিবুর রহমান। হঠাৎ করে সে এক জায়গায় বসে, আমার নাম তবিবুর রহমান। তা আমি পাশে দাঁড়াই, আমরা তখন কলেজের ছাত্র। শোনেন না, শেষটা আপনার শুনতে খারাপ লাগবে, তবু বলি, তো শেখটা বাদ দিয়ে বসে, এখন বিপদ না, এই জন্য শেখটা নামের থেকে সেটে ফেলেছে 75-এ 15 আগস্টের পরে পাচার জন্য। তো ওই 2 কোটি তো উনি চিহ্নিতই করছে। ওইটা এমনই, আমি শেষ করি, চেয়ার বদলে না, এরাই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের ভোটাধিকার, মানুষের ঘটনাগুলো, ওরা যদি সক্রিয় থাকতো তাহলে শেখ হাসিনার পক্ষে একা পক্ষে এটা সম্ভব হতো না। আর এই 2 কোটি উনি যেটা চাইছে তারা সেটা, ওই যে শেষের দিকে আন্দোলনগুলো, আমরা যখন আন্দোলন করছিলাম, ছাত্র আন্দোলনের আগের কথা বলছি, মোড়ে মোড়ে পাহারা দিত, বিএনপি যেন কোনো
সমাবেশ করতে না পারে। এই 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 মোড়ে মোড়ে পাহারা পুলিশ থাকার পরে ওরা থাকবে না, পুলিশ আবার তাদের পাহারা দিত, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার কথা আছে এই ছাত্র জনতা তরুণ এদেরকে এত ছোট করে ভাবার কোনো কারণ নেই। যেখানে ব্যবহার করা যাবে, যেখানে আপনি বলেন পুলিশ, মিলিটারি, প্রশাসন, সব জায়গায় আপনি দেন ওকে দায়িত্ব। এই সততায় উত্তীর্ণ হয়েছে, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমি একে এখন ঠেলে সরিয়ে দেওয়ার চিন্তা আছে। এইভাবেই 71 সালের পরে এই তরুণদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই 90 সালের আমি মনে করি 90 সালে পরে এদের গুরুত্ব সহকারে অ্যাকসেপ্ট করতে হবে। এই মানসিকতা আপনি নেন, গণতন্ত্রে ফিরতে পারবেন খুব সহজেই। আদারওয়াইজ আমি ওই দুর্গটিকে আমি টার্গেট করছি না, ওদেরকেও আপনি যে ফ্যাসিবাদ ব্যবহার করছে, ওই যে ফ্যাসিবাদ থেকে যদি আপনি বের করতে চান, এই তরুণকে যখন নামাবেন ওর পক্ষে থাকবে না, ওর পরিবর্তন হয়ে যাবে, বাধ্য পরিবর্তন হতে, কারণ এই স্রোতে তাদের থাকতে হবে। ক্রাইম কতগুণ গণতান্ত্রিক সংস্কৃতি থাকতে হবে। ধন্যবাদ, আমরা সময় দিতে পারছি না, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।